বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। তো চলো এখন ট্রান্সফরমেশন নিয়ে আমরা আলোচনা শুরু করি। At the very beginning of our class, we have to know what is the way through which we can make an interrogative sentence. অর্থাৎ কি উপায়ে, কি পদ্ধতিতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি the process of making interrogation, অর্থাৎ প্রশ্ন তৈরির প্রক্রিয়া। এই বিষয়টা যদি আমাদের ভালোভাবে না জানা থাকে তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কখনোই ভালোভাবে করতে সক্ষম হব না। আমাদের ইংরেজি গ্রামার পড়ার ক্ষেত্রে কিছুটা ভুল পদ্ধতি আমরা অনুসরণ করে থাকি। সেটা হচ্ছে আমরা শুধু রুলস নির্ভর থাকি, যে কারণে স্টুডেন্টরা এটা প্রায়ই বলে থাকে যে উই ক্যান মেমোরাইজ, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস এন্ড দিস থিংস। আমরা হচ্ছে এই বিষয়গুলো ঠিকভাবে বুঝতে পারছি না, রুলগুলো মনে রাখতে পারছি না। এটা তো আসলে রুলস এর ব্যাপার না, ইটস এ ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। প্রথমেই তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে বোঝার ব্যাপার। তোমাকে কি করতে বলা হয়েছে, এখানে টপিকটা কি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা থেকে তুমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবে, এটার বেসিক আইডিয়াটা তোমাকে আগে বুঝতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কি ধরনের বাক্য? বিবৃতিমূলক বাক্য। এখন আমরা এটাকে কি করব? প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব। প্রশ্নবোধক বাক্য হলে কি করতে হয়? কোনো কিছু জিজ্ঞেস করতে হয়। কি করতে হবে? কোনো কিছু জিজ্ঞেস করতে হবে, জানতে চাওয়া হবে। এটাকে আমরা বলি ইন্টারোগেট বা প্রশ্ন করা। তো প্রশ্নটা করার নিয়মটা যদি আমার আগে থেকে জানা থাকে তাহলে আমার এই বিষয়টি বুঝতে খুব একটা সমস্যা হবে না, এটা তোমাকে মনে করতে হবে। তো চলো, সেই জন্য আমি প্রথমেই যে বিষয়টি দিয়েছি সেটা হচ্ছে ফরমেশন অফ কোশ্চেন। কোশ্চেন কিভাবে করা যায়। আমরা প্রথমেই, তোমরা নিশ্চয়ই জানা আছে যে অক্সিলারি ভার্ব গুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। আশা করি তোমরা সবাই অক্সিলারি ভার্ব গুলো জানো। তারপরও আমি বলে দিচ্ছি অক্সিলারি ভার্ব কোনগুলো। অক্সিলারি ভার্বস আমরা জানি সবাই, am, is, are, was, were, have, has, had। পাশাপাশি অন্যান্য যে মোডালস গুলো আছে, shall, should, will, would, may, might, must, need, ought to, etc. এগুলোকে আমরা কি বলে থাকি? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এই সাহায্যকারী ক্রিয়াযুক্ত যে বাক্যগুলো থাকবে সেগুলোর জন্য একরকম নিয়ম, আর হচ্ছে যে বাক্যে সাহায্যকারী ভার্ব থাকবে না সেগুলোর জন্য আরেকটি নিয়ম। তোমরা একটু খাতায় এই বিষয়গুলো লিখে নাও, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এখন আমরা দেখব যে কিভাবে প্রশ্ন তৈরি করব। প্রশ্ন তৈরি করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে অক্সিলারি ভার্বটা আগে দিতে হবে। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব যদি থাকে প্লাস বাকি অংশ। এই পদ্ধতিতে তুমি অসংখ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে এটার জন্য কি আমার অনেকগুলো রুলস পড়ার দরকার আছে কি? অবশ্যই না। খুব সহজেই আমরা প্রশ্নগুলো তৈরি করতে পারছি। তো সেই জন্য বলবো যে মুখস্থ নির্ভর গ্রামাটিক্যাল চর্চা বাদ দিয়ে আমরা বাস্তবিক এবং বুদ্ধি খাটিয়ে এইগুলো গ্রামারগুলো শিখবো। তাহলে খুব সহজেই আমরা সফল হতে
সক্ষম হব। যেমন ধরো, হি ইজ এ স্টুডেন্ট। এটা কি ধরনের বাক্য? এটা অবশ্যই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন যদি আমরা উপরের নিয়মটা ফলো করি, যে কি বলা হয়েছিল, অক্সিলারি ভার্বটা কোথায় বসবে? সাবজেক্টের ঠিক সামনে বসবে। তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে আগে চিনে নিলাম। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি করলাম? সামনে দিলাম। এটা আমরা বলতে পারো যে তাহলে মেইন ভার্ব কেন দিলেন? মেইন ভার্ব যদি থাকে তাহলে দিবা, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমরা পরের গুলো মেইন ভার্ব সহ দেখাবো। আমি অক্সিলারি ভার্বটা কোথায় নিয়ে আসলাম? সামনে। ইজ হি আ স্টুডেন্ট? সর্বশেষে কি? কোশ্চেন মার্ক। এ হয়ে গেল আমার ইন্টারোগেটিভ। এভাবে আমি অসংখ্য সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করতে পারব। তবে এখানে লক্ষ্য রাখতে হবে অর্থের যেন ঠিক থাকে। সেই জন্য অর্থের ঠিক রাখার ক্ষেত্রে আমাকে একটা নিয়ম অনুসরণ করতে হয়। সেটা হচ্ছে, বাক্যটি যদি পজিটিভ থাকে, অর্থাৎ হা বোধক বাক্য থাকে, তোমরা নিশ্চয়ই গত ক্লাসে জেনেছো হা বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এই বাক্যগুলো সম্পর্কে তোমরা প্রথম ক্লাসে জেনে নিয়েছো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন যদি বাক্যটি হা বোধক হয়, আমরা কি করব? এখানে নেগেটিভ ইউজ করব, কন্ট্রাক্টেড ফর্ম। আর যদি না বোধক থাকে তাহলে আমরা এটাকে হা বোধক করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ আমরা এটাকে বলতেই পারি, পজিটিভ থাকলে কি হবে? নেগেটিভ হবে। আবার নেগেটিভ থাকলে পজিটিভ হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে? এই বাক্যে যেহেতু নট নেই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, সেই জন্য আমরা কি দিব? isn't he a student? সে কি একজন ছাত্র নয়? আচ্ছা, তারপরে আমরা পরবর্তীতে যেটা দেখব, এখন আমরা যে দেখব যে একটি বাক্যে যদি সবগুলো বিষয় থাকে, তাহলে অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব উভয়গুলোই যদি থাকে, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। তো এটা তোমাদের একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটি হচ্ছে কি? মূল ভার্ব। তো এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? একই নিয়ম, অক্সিলারি ভার্বটা কোথায় আসবে? সবার আগে আসবে। এই বাক্যটি কি বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি ধরনের অ্যাসার্টিভ? অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ। তো সেই জন্য আমরা এটাকে কি করব? নেগেটিভ করব। Hasn't he done the work? সবশেষে কোশ্চেন মার্ক। নিজে নিজে একটু চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমি আবার স্লোলি যাচ্ছি। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ হবে, আর নেগেটিভ বাক্য হলে সেটা অ্যাফার্মেটিভ হবে। যেমন যদি এখানে থাকতো he has not done the work, তাহলে আমাদের উত্তর কি হতো? উত্তর হতো has he done the work? সে কি কাজটি করেছে? অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে কি করতে হবে? সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। পরবর্তী ধাপে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব নেই, স্বভাবতই অক্সিলারি ভার্ব থাকে না বা থাকার প্রয়োজন হয় না, সে সকল বাক্যকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করব সেই নিয়মটা আমরা বলে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা ডো, ডাজ অথবা ডিড ব্যবহার করব। ডো, ডাজ অথবা কি ব্যবহার করব? ডিড ব্যবহার করব। এখন প্রশ্ন আসি, যদি বাক্যে কি হয়? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ডো বা ডাজ বসে। ডিডের ক্ষেত্রে আরেকটা ব্যাপার থাকে, যখন তুমি ডিড বসাবা তখন ভার্বটি কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি রিডস আ বুক
সে একটি বই পড়ে। বাক্যটির সাথে কি আছে? এস বাই এস যুক্ত রয়েছে। তাহলে আমরা কি বসাবো? ডাস। এটা কি ধরনের বাক্য? নেগেটিভ নাকি পজিটিভ? অবভিয়াসলি পজিটিভ, অ্যাফার্মেটিভ। সেই জন্য আমরা কি বসাবো এখানে? ডাজ নট। Doesn't he read a book? এবং রিড মূল ভার্বের সাথে থাকা এস টি কি করলো? উঠে গেল। যখন আমরা ডাজ ব্যবহার করব তখন মূল ভার্বের সাথে থাকা এস টি আর থাকবে না। এখন লক্ষ্য করি, they play cricket. তারা ক্রিকেট খেলে। এটা কোন ধরনের বাক্য? এই বাক্যটি একটি অ্যাফার্মেটিভ বাক্য। কি জন্য? এখানে নট নেই, অর্থাৎ না বোধক কোনো কিছু এখানে নেই। তো সেই জন্য আমাদের কি করতে হবে? এখানে নেগেটিভ শব্দ ব্যবহার করতে হবে কোশ্চেন করার সময়। একই সাথে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে ভার্বের সাথে এস বাই এস কোনো কিছু যুক্ত করা নেই, সেই জন্য আমরা ডু ব্যবহার করব। তাহলে কি হবে? ডোন্ট দে প্লে ক্রিকেট। সবশেষ কোশ্চেন মার্ক। তো এখন আমি তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে কি হতো? যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে, পাস্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা ডিড ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিড। ডিড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এটা একটু লক্ষ্য করুন। যদি বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা প্রথমে কি নিয়ে আসবো? ডিড বসাবো এবং ডিড যখন ব্যবহার করব তখন মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল। তাহলে আমরা কিভাবে কি করব? এখানে কি ব্যবহার করব? ডিড। ডিডন্ট হি গো টু স্কুল। গো টু স্কুল। শেষে কোশ্চেন মার্ক। এখানে আমরা কেন গো ব্যবহার করলাম? আমরা সবাই জানি গো ওয়েন্ট গন, এটা পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স। সেই জন্য আমরা ডিড ব্যবহার করেছি। ডিড বসার কারণে ভার্বটি কি হয়ে গেছে? প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে, গো হয়ে গেছে। নট কেন ব্যবহার করলাম? এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই জন্য এখানে আমরা নট ব্যবহার করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে নেভার থাকলে আমরা কি ব্যবহার করব? এভার। নাথিং থাকলে এনিথিং বসবে। যেমন দেখো, একটা এক্সাম্পল আমরা এখানে দিয়ে রেখেছি, হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। তাহলে ভার্বের সাথে কি আছে? এস বাই এস রয়েছে। তা আমরা বলেছিলাম যে প্রথম যে নিয়মটা যদি আমরা ফরমেশনটা ভালোভাবে জানা থাকে তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো? কোশ্চেন তৈরি করতে পারবো। তাহলে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেল। যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে সেই জন্য আমরা কি ব্যবহার করলাম? ডাস। তো এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে কেন নট ব্যবহার করলাম না? নট এই জন্যই ব্যবহার করলাম না, এটা নিজেই একটি নেগেটিভ। নেভার, কখনোই না। ঠিক আছে? ডাস হি এভার টেল এ লাই, এই নেভার এর পরিবর্তে কি বসেছে? এভার বসেছে। এরকম ভাবে নাথিং এর পরিবর্তে এনিথিং বসবে। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এভরিবডি, এনিবডি, এভরিওয়ান এগুলো থাকলে হু প্লাস ডু অথবা ডাস, তারপরে নট প্লাস বাকি অংশ বসে। যেমন হচ্ছে এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, সবাই কি করে? একজন সৎ লোককে সম্মান করে। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ভার্বের সাথে দেখা অবশ্যই এস বাই এস যুক্ত আছে, সেজন্য আমরা এখানে ডাজ নট ব্যবহার করেছি। হু ডাজ নট, আর হু ডাজ নট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, কে একজন সৎ লোককে সম্মান করে না। অর্থাৎ এখানে যদি এই এস বাই এস না থাকতো তাহলে আমরা ডু ব্যবহার করতাম।
তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এভরি প্লাস নাউন থাকলে আমরা কি করব, সেটা হচ্ছে ইজ দেয়ার এনি প্লাস নাউন ব্যবহার করব, সেই সাথে যুক্ত করতে হবে হো, ডাজ নট অথবা ডু নট। যেমন হচ্ছে আমরা লিখেছি এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে কি হবে ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এভরি পরিবর্তে যেটা বসবে ইজ দেয়ার এনি, এটাকে এই অংশটা এটাকে রিপ্লেস করবে। তারপর নাউনটা দেখো, এটাও ছিল নাউন, এই নাউনটা কি আছে অপরিবর্তিত রয়েছে, সেই এরপরে যেটা যুক্ত হয়েছে হু ডাজ নট। ডাজটা কেন বসেছে, এটা হচ্ছে ভার্বের সাথে এস আছে, এস বা ইএস যুক্ত করা আছে, ইএস যুক্ত করা আছে, সেই জন্য আমরা ডাজ ব্যবহার করেছি, ডাজ নট লাভ হার চাইল্ড। সবশেষে কোশ্চেন মার্ক। এখন দেখো দেয়ার ইজ নো ইউজ যদি থাকে, হোয়াট ইজ দ্য ইউজ বসবে, ইউজ বসে। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, দেয়ার ইজ নো ইউজ অফ স্মোকিং, দেয়ার ইজ নো ইউজ অফ স্মোকিং। তাহলে দেয়ার ইজ নো ইউজ এর জায়গায় আমরা কি ব্যবহার করব, হোয়াট ইজ দ্য ইউজ। তাহলে আমরা কি দেব, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্মোকিং। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, দেয়ার ইজ নো ইউজ এর পরিবর্তে, এই অংশটুকুর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্মোকিং। স্মোকিং করে কি লাভ, লাভটা কি, কোনো লাভ নেই, এটি এখানে আমরা বোঝাতে চাচ্ছি। এখন আমরা দেখব যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে এটার পরিবর্তে কি বসবে, হোয়াট দো। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইট ডাজ নট ম্যাটার ইফ হি ফেলস ইন দ্য এক্সাম। যদি এটা কোনো ব্যাপারই না, যদি সে পরীক্ষায় ফেল করে, এমনটা অবশ্যই আমাদের অবশ্যই হবে না যে আমরা পরীক্ষায় কেউ ফেল করবো না, ঠিক আছে। তাহলে কি বসাবো আমরা, হোয়াট দো, হোয়াট দো if he fails in the exam, fails in the exam। সবশেষে আমরা যেটা দেখবো যে নো হোয়ার থাকলে এনি হোয়ার বসে, হি ওয়ার্কস নো হোয়ার, সে কোথাও কোনো কাজ করে না, এটার পরিবর্তে আমরা কি বসবো, কি বসাবো, যেহেতু ভার্বের সাথে এস আছে সেজন্য আমরা কি দিব, ডাস। ডাস হি ওয়ার্ক এনিহোয়ার, যেহেতু এখানে ডাস বসেছে সেই জন্য ভার্বের সাথে আর কি কোনো এস বাই এস হলো না। সবশেষ হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, মডেল কোশ্চেন 1, যে কোনো একটি মডেল কোশ্চেন বুক থেকে তোমরা মডেল কোশ্চেন 1 থেকে 5 অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ তোমরা চর্চা করবে।